আমার আপন ছোট বোন চিৎকার করে বলছে আমি নাকি তাকে ধর্ষণ করতে চেয়েছি, আমি নাকি খারাপ আচরণ করেছি তার সাথে। তার প্রমাণ নাকি আমার মামনি, সে সময় মতো না গেলে নাকি আমি তার অনেক বড় ক্ষতি করে ফেলতাম। আমার আম্মু তা খুব সহজে বিশ্বাস করে নিল। কথাগুলো শুনে মনে হচ্ছিল আমি এখনো বেঁচে আছি কেন। যখনই কিছু বলতে যাব তার আগেই পায়ের জুতা খুলে আমাকে মারতে শুরু করে দিল আমার আম্মু। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে মার খাচ্ছি আর কান্না ভেজা চোখের ছোট বোনের দিকে তাকিয়ে আছি। নীলু ন্যাকা কান্না করতে করতে আম্মুর কাছে আমার নামে হাজারো মিথ্যে অপবাদ দিচ্ছে। এর আগেও অনেকবার ভাইয়া আমার শরীরে হাত দিয়েছে, আর প্রতিদিন আমাকে একা পেলে খারাপ খারাপ কথা বলতো। আমি কাউকে কিচ্ছু বলিনি, কারণ কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে তো আমাকে দর্শন করতে চেয়েছিল, আমার জামা কাপড় সব ছিঁড়ে ফেলেছে। মামনি সময় মতো না আসলে। কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে। আম্মু যখন আমাকে মারতে মারতে হাঁপিয়ে ওঠে তখনই আমার মামাতো ভাই রাকিব একটা ওয়্যার নিয়ে আসে আর মারতে থাকে। এক একটা আঘাতে যেন আমার শরীর থেকে মাংস আলাদা করে দিচ্ছিল। এদিকে মামনি হাজারো কটু কথা বলছে, আর একটা আঘাত করলে হয়তো মরেই যাব, তাই আগেই ওর হাত থেকে কারেন্টের ওয়্যারটা কেড়ে নিয়ে রাকিবের পায়ে আঘাত করলাম। রাকিব মাটিতে লুটিয়ে পড়ছে। মাগো মাগো বলে, দেখেছিস এটা দিয়ে আঘাত করলে কেমন লাগে? মামনি চিৎকার করে বলছে, বদমাস কুলাঙ্গা, তুই আমার ছেলেকে মারলি? তোর তো জন্মেরও ঠিক নেই। তোকে আপু এই বাসায় নিয়ে এসে নিজের ছেলের মতো বড় করেছে, তার এই প্রতিদান দিলি তুই? শুধু তোর জন্য স্বামী সংসার ত্যাগ করে বাবার বাসায় পড়ে আছে, আর তুই তারই মেয়েকে। ছি ভাবি, আর কোনো কথা বলবা না, এক্ষুনি এই বাসা থেকে বেরিয়ে যেতে বলো। আম্মু নীলুকে জড়িয়ে ধরে বসে আছে। মামনির বলা শেষ কথাগুলো বুক ছিঁড়ে কলিজায় গিয়ে লাগলো। মুখ সামলে কথা বলবেন মামনি। রাকিব, এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যেতে বল, না হলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আম্মু তোমরা সবাই কি বলছো, আর নীলুই বা কি বলছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। বিশ্বাস করো আম্মু, আমি নীলুকে কিছু করিনি। আমি জানি না নীলু আমার নামে কেন এত বড় অপবাদ দিল। সবকিছু মিথ্যে আম্মু, সব মিথ্যে। আমি কিছুই করিনি আম্মু। আমি না তোমার ছেলে। তুমি কি আমাকে চেনো না? আমি কেমন? আম্মুর পায়ে জড়িয়ে ধরে নিমেষে লাথি দিয়ে ফেলে দিলেন। চুপ কর, আর একটাও কথা বলবি না। তুই আমার ছেলে নোস, পর কখনো আপন হয় না, সেটা আজকেই তুই নিজে প্রমাণ করে দিলি। ভাগ্যিস তোকে আমি জন্ম দিইনি, তুই আমার ছেলে হলে এতক্ষণে তোকে জানে মেরে ফেলতাম। আমি তোমার সন্তান, এটা কখনো মিথ্যে হতে পারে না। প্রয়োজনে আমায় মেরে ফেলো, তবুও এরকম কথা বলো না। তোকে শুধুমাত্র ছেলের পরিচয় দিয়ে বড় করেছি, আর কিছুই নয়। এখন ভালো হবে তুই আমার চোখের সামনে থেকে চলে যা। কোথায় যাব? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? নীলু তুই বল না সবকিছু মিথ্যে। আমি তোর সাথে কোনো খারাপ আচরণ করিনি। এই কুকুরের বাচ্চা, বের হয়ে যা, না হলে আমি তোকে জুতো পেটা করব। যেই বোনটা আমায় নিজের থেকে বেশি ভালোবাসতো সেই আজকে আমার নামে এত বড় একটা অপবাদ দিল। কেন এমন করছে সেটা তো আমি জানি না, তবে এর পেছনে কে আছে সেটা খুব ভালো করে বুঝতে পারছি। রাকিব, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এক্ষুনি ঘাড় ধাক্কা মেরে বের করে দে কুকুরের বাচ্চাটাকে। আপনি আরেকবার আমাকে কুকুরের বাচ্চা বলবেন তো? আমিও ভুলে যাব আপনি আমার মামনি। আপনার সাহস হয় কি করে আমার বাবাকে কুকুর বলার? ভালো করেছে, একবার নয় 1000 বার বলবি তুই একটা কুকুরের বাচ্চা। তোর বাপ একটা কুকুর, বাপের জন্য দরদ এসেছে। এই, তুই বলতে পারবি তোর বাপকে? তুই কিভাবে জানবি? তোকে যেই মা জন্ম দিয়েছে সেও হয়তো জানে না। আম্মু নীলুর হাত ধরে রুমে নিয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, আমি যদি এই বাসা থেকে বের হয়ে না যাই তাহলে রুম থেকে 2টা লাশ বের হবে। ওদের যাওয়ার দিকে তাকিয়েছিলাম। রাকিব এসে শার্টের কলার ধরে বাসার বাহিরে নিয়ে গেল।
চুপচাপ এখান থেকে চলে যাবি। আর নেক্সট টাইম তোকে এই এলাকায় দেখলে জানে মেরে ফেলবো। আজকেই মেরে ফেলতাম। শুধু ফুপির জন্য পারিনি। সকালে যখন নূরজাহান বেগম রান্না করছেন, ওনার ভাবি এসে বললেন নীলু ওড়না ফ্যানের সাথে পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। শোনা মাত্র নূরজাহান বেগম দৌড়ে গিয়ে নীলুকে চেয়ার থেকে নামিয়ে গালে থাপ্পড় মেরে আত্মহত্যার কারণ জানতে চাইলে লক্ষ্য করে দেখলেন জামা কাপড় ছেঁড়া। কি করব আমি? আত্মহত্যা ছাড়া এই মুহূর্তে আমার আর কিচ্ছু করার নেই। তুমি ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই। আমাকে মরতে দাও প্লিজ। কিন্তু কেন? তুই মরবি কেন? কি হয়েছে আমাকে বল। তোর এই অবস্থা কেন? কে করলো এইসব? চিৎকার চেঁচামেচি শুনে নীল তার রুম থেকে চোখ টলতে টলতে নীলু রুমে আসলো। তোমাকে কি বলবো আমি? আমার ভাই আমাকে দর্শন করতে। নীলু ঠাস থাপ্পড় মেরে, তোর সাহস তো কম নয়। ফাসলামি করতে করতে সীমা ছাড়িয়ে গিয়েছিস। আপু তুমি নীলুকে কেন মারছো? নীলু যা কিছু বলেছে সব সত্যি। আমি নিজের চোখে দেখেছি। সময় মতো আমি না গেলে কি যে হতো। থাক ওইসব কথা। তুমি তো আর তোমার ছেলের নামে এইসব বিশ্বাস করবে না, তাহলে তোমাকে বলে কি হবে? চিৎকার চেঁচামেচি শুনে নীল তার রুম থেকে চোখ টলতে টলতে নীলু রুমে আসলো। এসে দেখিয়ে নীলু কান্না করছে। আম্মু অগ্নি চোখে তার দিকে তাকিয়ে আছে। আম্মু কি হয়েছে? নীলু তুই কাঁদছিস কেন? আম্মু কি হয়েছে? আর কিছু বলার আগেই নীলু আমার শার্টের কলার চেপে ধরল। আম্মু, এই বদমাইশটা আমার সাথে খারাপ আচরণ করেছে। বাকিটা তো আপনারা জানেন। চোখের পানি মুছে হাঁটতে হাঁটতে নদীর তীরে এসে বসে আছি। কিছুক্ষণ আগের কথা ভেবে নীরব হয়ে শুধু কান্না করেই যাচ্ছি। একটা সামান্য মিথ্যে কথা আমার জীবনটা ধ্বংস করে দিল। নীলু কেন এমনটা করলো? কি ক্ষতি করেছি আমি? মামনি, সেও তো আমায় তার নিজের ছেলে থেকে বেশি ভালোবাসতো। তাহলে সে কিভাবে পারলো আমার উপর মিথ্যে বলতে? এই মুহূর্তে এসব নিয়ে আমার তেমন মাথা ব্যথা না থাকলেও এটা জেনে কষ্ট হচ্ছে যে যাদেরকে আমি আমার মা বাবা ভাবতাম তারা কেউ আমার কিছুই নয়। এটা আমি মানতে পারছি না। এসব ভাবতে ভাবতে রাত হয়ে এলো। সারাদিন নদীর তীরে বসেছিলাম। বিকেল হয়ে এসেছে, বাসার দিকে হাঁটা শুরু করলাম। আমি জানি আমার আম্মু আমাকে অসম্ভব ভালোবাসেন। আমার আম্মুর জান আমি পৃথিবীর সবকিছু একদিকে আর আমি একদিকে। ছোটবেলায় যখন বলতাম আম্মু আব্বু কোথায় থাকেন, বাসায় আসে না কেন আম্মু? বাবাই, তোমার আপু বিদেশে আছেন, সময় হলে এমনিতেই চলে আসবেন। আচ্ছা আম্মু, আব্বু কি তোমার সাথে কথা বলে? আব্বু দেখতে কেমন? নীল, বেশি বক বক করো না তো। চুপচাপ থাকতে পারো না? তোমার আব্বু যখন আসবে তখন দেখে নিও তোমার আব্বু দেখতে কেমন। দেখবো। 1 বছর পর হঠাৎ করে বলেছিলেন আমার আব্বু নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। বাবার সম্পর্কে এতটুকু জানি, এর চেয়ে বেশি আমার জানা নেই। বাসার মেইন দরজা খোলা দেখে ডাইরেক্ট বাসায় ঢুকে আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে দরজা বন্ধ করে শুয়ে আছি। আমি বাসায় আছি কেউ হয়তো জানে না, আমিও চাই না কেউ জানুক। সবাই ঘুমিয়ে গেলে আম্মুর কাছে যাব, বলবো আমি কিছুই করিনি, সবই মিথ্যে। আমি জানি আম্মু আমার কথা বিশ্বাস করবে। এতদিন নানা ভাই বাসায় ছিলেন না, ছোট খালার বাসায় ঘুরতে গিয়েছিলেন। খবর পেয়ে বাসায় আসলেন। রাত 10টায় বাসায় চেঁচামেচি শুরু হয়েছে। আমি আড়ালে দাঁড়িয়ে আছি, পরিস্থিতি বুঝে সবার সামনে যাব। ছেলে ছেলে বলে তো মাথায় তুলে রেখেছিলে অন্যের পাপের ফলকে মানুষ করতে, বিয়ে করতে মা করে দিলে। শেষ অবধি বিয়েটা হলো, কিন্তু কি হলো? 1 বছর যেতে না যেতেই নিজের সংসার নিজেই ভেঙে দিলে এই ছেলের জন্য। এখন সেই ছেলেই কিনা, আমার ভাবতেও মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। কুত্তাটাকে এখন হাতের কাছে পেলে ওর জন্মের শিক্ষা দিয়ে দিতাম। আমি আগেও বলেছিলাম এত লাই দিও না। এখন দেখেছো এর পরিণাম কতটা ভয়াবহ। পর কখনো আপন হয় না। নানা ভাই আম্মুর উপরে রাগ ছাড়ছে। বাদ দেন তো আব্বা। বড় আপু জানতো নাকি বড় হয়ে কুলাঙ্গারটা শেষ অবধি এরকম করবে? জানলে তো কখনো এত ত্যাগ দিত না। কত কিছুই না করলেন, কি দেননি তাকে। যখন যা চেয়েছে তার চেয়েও দ্বিগুণ পেয়েছে। থাক ওইসব কথা এখন। তো
আর অপদার্থটা বাসায় নেই। আপু ওনার ভুল বুঝতে পেরেছে, তাই তো ধাক্কা মেরে বের করে দিয়েছে। ওর কপাল ভালো আমার নাতনির কিছু হয়নি, না হলে খুব খারাপ কিছু হতে পারতো। আমাকে নিয়ে আলোচনা চলছে। নীলু নানা ভাইয়ের পাশে বসে আছে। মামুনি, রাকিব মাঝে মধ্যে নানা ভাইকে উস্কিয়ে দিচ্ছেন আমার বিরুদ্ধে। আম্মু চুপ করে সব শুনে যাচ্ছেন। এত কিছু শোনার পর দুইটা বিষয় আমি খুব ভালো করে বুঝতে পারলাম। আমি ছাড়া এই বাসার সবাই জানে আমাকে ছোটবেলায় কুড়িয়ে এনেছিলেন আমার মা। আমি কষ্ট পাবো বলে হয়তো কখনো জানতে দেওয়া হয়নি আমাকে। এই বাসার কেউ চাইছে না আমি এখানে থাকি। আমাকে যত দ্রুত এখান থেকে চলে যেতে হবে। খুব ভালো করেই আমাকে অপরাধী সাজানো হয়েছে। এখানে 3 জন জড়িত, মামনি, নীলু, রাকিব। শুধুমাত্র এরাই আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন। আমি আবার আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম, জামা কাপড় গুছিয়ে নিলাম। ফোন অফ ছিল, চার্জে লাগিয়ে অন করতেই স্ক্রিনে ভেসে উঠলো, সরি নীল, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমাকে মাফ করে দিও, আর কোনোদিন আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। বাই। 4 বছরের রিলেশন ছোট একটা মেসেজে সব শেষ হয়ে যায় নাকি? কি জানি, মনে হয় ফান করছে আমার সাথে। আগেও অনেকবার এরকম করেছে। আমার অপরাধ জানতে পারি? দেখো নিশাত, আমি জানি তুমি আমার সাথে ফান করছো। বিশ্বাস করো, আমি এখন কোনো প্রকার ফান করার মুডে নেই। অনেক বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে। তুমি অনলাইনে আসলে কল দিও, আমি তোমায় সব ক্লিয়ার করে বলবো। এটা লিখে সেন্ড করে দিলাম। 5 মিনিটের মাথায় রিপ্লাই আসলো, আমি মোটেও ফান করছি না। আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না, সো ব্রেকআপ। আমার অপরাধ কি সেটা জানতে পারি? কেন, তুমি জানো না তোমার অপরাধ কি? নাকি আমাকে বলতে হবে? ছি, লজ্জা শরম বলতে কিছু নেই। কিভাবে এত বড় জঘন্য একটা কাজ করতে পারলে তুমি? তোমার যদি এরকম কিছু খেয়াল ছিল তাহলে আমাকে বলতে, আমরা বিয়ে করে নিতাম। তাহলে তোমার সাথে রুমমেট করতাম। তুমি কিভাবে পারলে আপন বোনের সাথে এসব করতে? নিশাত, তুমিও শেষমেশ আমাকে ভুল বুঝলা। আমি তোমাকে ভুল বুঝিনি, যেটা সত্যি সেটা বললাম। তুমি আমার সাথে একবার দেখা করো, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বাস করো, আমি কিছুই করিনি। এইসব জানার পরেও তুমি কিভাবে ভাবলে তোমার সাথে আমি দেখা করব? তাছাড়া আমি আর তোমার মুখটাও দেখতে চাই না। তোমার নাম শুনলেই না কেমন যেন মনের ভেতরে ঘৃণা কাজ করে। আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। সবাই তো ছেড়ে চলে গিয়েছে, তাহলে তুমি থাকবা কেন? তুমিও চলে যাও। বাই দ্য ওয়ে, দোয়া করি সবসময় ভালো থেকো। মেসেজটা সিন হওয়ার পরপরই হোয়াটসঅ্যাপে ব্লক দিল। নাম্বারটাও ব্লক লিস্টে রেখে দিল। বাসা থেকে যাওয়ার আগে আম্মুর সাথে দেখা করেছিলাম। উনি বলেছেন আমার মুখ না দেখাতে। আমার জন্য ওনার জীবনের অনেক কিছু হারিয়েছেন, এখন আর কোনো কিছুই হারাতে চান না। আম্মুর পায়ে জড়িয়ে ধরে বলেছিলাম, বিশ্বাস করো আম্মু, আমি কোনো কিছুই করিনি। আমার একটা কথাও বিশ্বাস করেননি তিনি। বাসার অন্য কেউ দেখার আগে চুপচাপ বাসা থেকে বের হয়ে যাবি। আমি তোর কেউ নয়, পর তো পরই, আপনগুলোও স্বার্থপর। এই শহরে আর থাকতে চাই না। থাকলে হয়তো দম বন্ধ হয়ে মারা যাব। তাই ট্রেনে উঠে বসলাম। কোথায় যাব জানি না। টিটি এসে টিকিট চাইলে সরি, আমি তাড়াহুড়ো করে টিকিট কিনতে ভুলে গিয়েছি। নো প্রবলেম, ফাইন ভরে দাও তাহলেই হবে। জি, কত দিতে হবে? কোথায় যাবেন? ঢাকা। ফাইন 300 টাকা আর টিকিট 250 টাকা, মোট 550 টাকা দাও। সকাল 8টায় কমলাপুরের বসে আছি। একে তো কাউকে চিনি না, জানি না, কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। পেটেও খিদে লেগেছে। পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগ নেই। কাজ হয়ে গিয়েছে, চোর বেচারা নিয়ে গিয়েছে। বিকাশে টাকা ছিল কিছু, টাকা তুলে আগে হালকা কিছু খেয়ে নিলাম। হঠাৎ ফোন আসলো, বের করে দেখি রাহুল কল দিয়েছে। কল কেটে দিলাম। ফোন তোলার ইচ্ছে নেই। হঠাৎ মনে হলো আমার তো একটা ফেসবুক ফ্রেন্ড আছে, অনেকবার বলেছিল ওর বাসায় যাওয়ার জন্য, সময় পাইনি তাই যাওয়া হয়নি। ওর নাম্বার আমার কাছে নেই, শুধু ফেসবুকে কথা হয়। এফবিতে ঢুকতেই দেখলাম সে অ্যাক্টিভ আছে। মেসেজ করতেই রিপ্লাই দিল, কি খবর দোস্ত? এই তো ভালো, তুই? ভালো। তুই একটু ঢাকায় আসতে পারবি? কেন? আর আমি তো ঢাকায় আছি, মামার বাসায় এসেছি। তাহলে ভালোই হলো। তুই অনেকদিন হলো বলছিস তোর বাসায় যেতে, তাই আজকে না জানিয়ে চলে আসলাম। নিয়ে যাবি তো তোর বাসায়? কি বলছিস দোস্ত, তুই ফান করছিস না তো? আরে আজিব তো, এই দেখ সেলফি তুলে দিলাম। কমলাপুর আছি। থ্যাংক ইউ বন্ধু, তুই ওখানে থাক, আমি সাইনবোর্ডে আছি, এক্ষুনি আসছি। আর হ্যাঁ, তুই 2টা নোয়াখালীর টিকিট কিনে রাখ,
ওর বাসা নোয়াখালী, কিন্তু ট্রেন তো বিকেলে। আমরা বরং বাসেই চলে যাব। না মামা, ট্রেনে যাবো, সারাদিন তোকে নিয়ে ঘুরবো, আর বিকেলে বাসে যাবো। মামা, আমার ঘোরাঘুরি করার মুড নেই, তুই প্লিজ আমাকে নিয়ে তোর বাসায় চল, খুব ক্লান্ত লাগছে। আর কি বলছিস দোস্ত, আমার সাথে চল, মুড না থাকলে এমনি চলে আসবে। জোর করে নিয়ে গেল ওর মামার বাসায়। চল কাপড় চেঞ্জ কর, ঘুরতে যাবো। আর হ্যাঁ, ট্রেন কটায়? 7:40। কিন্তু এখন কোথায় যাবি? আরে মামা, আমি ঢাকা এসেছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, দেখা না করে চলে যাবো নাকি? ঠিক আছে, তুই যা, আমি একটু ঘুমাই, আমার শরীর খারাপ, প্লিজ দোস্ত। ওকে, তোর ইচ্ছে, যা ফ্রেশ হয়ে আয়, কিছু খেয়ে নেবো দুজনে। আমি এখন খাবো না, তুই দেখা করে আয়, তারপর একসাথে খাবো, প্লিজ বোঝার চেষ্টা কর। রিফাত চলে গেলে Okay, bye. রুমে শুয়ে আছে, এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই চোখে ঘুম আসছে না। বারবার কালকের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। উপরে থাকা ফ্যানের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে অনন্ত পানি ধরছে। নিশা তো আমাকে বুঝলো, সেও সবার মতো মিথ্যেটাকে বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিল। না চাইতেও নিশাতের ফোনে মেসেজ দিলাম। আসার সময় নতুন সিম কিনেছি, মেসেজের উত্তর না পেয়ে কল দিলাম। একবার দুইবার রিং হবার পর, হ্যালো, কে বলছেন? নিশাত, আমি নীল। কেন ফোন দিয়েছো? কি বলবে তাড়াতাড়ি বলো। বিরক্ত হচ্ছ কেন? আচ্ছা, 5 মিনিট কথা বলা যাবে? সরি, 5 মিনিট কেন? কোনো ধর্ষকের সাথে আমি 5 সেকেন্ডও কথা বলতে পারবো না, বাই। 4 বছরে এতটুকু চিনতে পারলে আমাকে, সবার মতো তুমিও আমাকে অবিশ্বাস করছো। অন্য কেউ বললে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু তোমার ফ্যামিলি থেকে তোমার বোন নীলু নিজে ফোন দিয়ে আমাকে বলছে, সাথে এটাও বলছে তুমি এই পরিবারের কেউ নয়, তোমার বাড়ি নেই, ঘর নেই, মা বাবাও নেই, এমনকি তোমার নাকি জন্মের নেই। আর একটা কথা বললে, নীল কি জিনিস সেটা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে। তুমি কি জানো আমার বিষয়ে? নীলু বাচ্চা মেয়ে, তাই কি সব বলে দিয়েছে, তাই বলে তুমি এই কথাগুলো বলবা, সেটা আমি মেনে নিব না। রেগে আগুন হয়ে আছে। এত চ্যাট দেখাইও না, আমি ঠিকই বলেছি, তুমি বলতে পারবা, তোমার বাবাকে পারবে না। যাদের পরিচয়ে তুমি এত এগিয়ে এসেছো না, তারাও আজকে তোমার পেছনে নেই, কারণ তুমি একটা বিশ্বাসঘাতক ধর্ষক। ভালোই হয়েছে তোমার আসল চেহারাটা আমি আগে থেকেই জানতে পেরেছি, না হলে পরে আমার অনেক বড় ক্ষতি হতে পারতো। আমি যে কাজটা করিনি, সবাই যেভাবে আজকে আমার উপরে মিথ্যে অভিযোগ তুলে ধরলে না, সেটা একদিন মিথ্যে প্রমাণিত হবে। বিশেষ করে সেদিন তুমি আফসোস করবে, সেদিন ফিরে পেতে চাইবে আমাকে। ওই ওই চুপ, কি বলছিস এসব? রাখ তোর ফালতু কথা, এসব ফালতু কথা শোনার টাইম নাই। বিকেলে রিফাত আসলে ফ্রেশ হয়ে নোয়াখালীর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। রাতেই পৌঁছে গেলাম নোয়াখালীর সোনাইমুড়িতে। ওদের বাসায় গেলাম, ওর বাবা মা জিজ্ঞেস করেছিলেন আমার পরিচয়। ও আমার ফ্রেন্ড, সিলেট থেকে ঘুরতে এসেছে, কিছুদিন থাকবে আমাদের বাসায়। ও তাহলে যা তোর রুমে নিয়ে যা, আর হ্যাঁ ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে আছি। এপাশ ওপাশ করছি, চোখে ঘুম নেই, বারবার আম্মুর কথা মনে পড়ছে। কিরে দোস্ত, তুই ঘুরতে আসলি, তাহলে সবসময় মন মরা হয়ে থাকিস কেন? তোর মুখে কি হাসি খুশি বলতে কিছু নেই? নিশ্চুপ হয়ে শুয়ে আছে। আচ্ছা নীল, সত্যি করে বল তো, তুই কি সত্যি ঘুরতে এসেছিস নাকি অন্য কিছু? প্লিজ বল আমায়, কি হয়েছে তোর? চিন্তিত হয়ে? বলার মতো তেমন কিছুই নেই, না হলে অনেক কিছু আছে। আমার গল্পটা শুনলে হয়তো তুইও একটু পর আমাকে ধাক্কা মেরে বের করে দিবি বাসা থেকে। আরে কি বলছিস এসব? বল আমাকে, কি হয়েছে? বলবো, তার আগে আমাকে তুই এখানে থাকার জন্য একটা কাজ আর একটা বাসা বের করে দে। আরে কাজ করবি কেন? আর আমার বাসায় থাক না যত ইচ্ছে, তার আগে এটা বল কি হয়েছে তোর সাথে? সবকিছু শোনার পর আমার মনে হচ্ছে সব চক্রান্ত তোর মামনি, উনি সবকিছু নীলুকে দিয়ে করিয়েছেন। আমারও তাই মনে হয়, কিন্তু মামনি আমার সাথে এমনটা কেন করবে? কি জানি কেন করবে, সেটা তো আমিও জানি না। দোস্ত, ছোটবেলা থেকে এখন অব্দি আম্মুকে ছেড়ে আমি কোথাও যাইনি। আমি ওনাকে অসম্ভব ভালোবাসি, খুব মিস করছি রে। তাহলে আন্টিকে ফোন দিয়ে কথা বল আর সবকিছু বুঝিয়ে বল, আমার মনে হয় আন্টি তোকে বুঝবে। কি বলবো আমি? নীলু কেন এমনটা করলো? আমি তো কিছুই জানি না, তাহলে কি বলবো আমি? আম্মু আমি কিছু করিনি, সব মিথ্যে, এটা বলবো? আরে এই কথা তো আগেও বলেছি, তখনও কেউ আমাকে বিশ্বাস করেনি, তাহলে এখন কেন করবে? আরে ভাই, মায়ের মন, ছেলে যতই অপরাধ করুক না কেন ক্ষমা করে দেয়। আমার বিশ্বাস আন্টি তোকে ক্ষমা করে দেবে। তোর জন্য যদি আন্টি এত কিছু ত্যাগ দিল, তাহলে তোকে ক্ষমা কেন করতে পারবে না? হ্যালো, কে? আম্মু, আমি নীল। ও নীল ভাইয়া, কেমন আছো? ভালো আছো তুমি?
নীলু, কেন এমনটা করলি? কি দোষ করেছিলাম আমি তোর কাছে? নীল কান্না জড়িত কণ্ঠে। দোষ তোর নয়, দোষ করেছে আমার আম্মু। তোর মতো একটা জারজ সন্তানকে তুলে এনে নিজের পরিচয়ে বড় করে তুলেছেন। তোর জন্য আমি আবার বাবার ভালোবাসা পাইনি, শুধু তোর জন্য। তোর কি মনে হয় আমি কেন এমনটা করলাম? জানতে চাস কেন করেছি? নীলু, আমি না তোর ভাই? তাহলে তোর ভাইকে তুই জারজ বলছিস কিভাবে? আমি না তোর কলিজার ভাই ছিলাম? তাহলে হঠাৎ এমনটা কেন এরকম করলি? কি করে পারলি তোর ভাইকে মিথ্যে অপবাদ দিতে? কারণ জানতে চাইছিস? তাহলে শোন। প্রথমত, তোর জন্য ছোটবেলায় আমার আম্মু আব্বুর ডিভোর্স হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, আম্মু তোকে আমার থেকে বেশি তোকে ভালোবাসে। আমি কিছু চাইলে এত সহজে দিতে চায় না, আর তোর চাওয়া লাগে না। তার আগেই আম্মু তোকে সব দিয়ে দেবে। আমি তার আপন মেয়ে। কই, আমাকে তো এতদিনও মুখে তুলে খাওয়াইনি। আর তুই তো আমাদের রক্তের কেউ নয়, তোকে সব সময় মুখে তুলেই ভাত খাওয়ায়। সেই দিন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভাগ্যিস আমি বেঁচে গিয়েছি। আমার কিছু হয়েছে কিনা তা দেখার আগে আম্মু আমাকে বকা শুরু করে দিল। আমি না বলে কোনো বাসা থেকে বের হয়েছি। পরের দিন তোর সামান্য হাত কেটেছিল, পুরো বাসা মাথায় তুলে রেখেছিল আম্মু। তোর কিছু হলে এত ভালোবাসা কোথায় থেকে বের হয় সেটা বুঝি না। আর আমার কিছু হলে হালকা রিয়াক্টও করে না। ঈদে শপিং করতে গেলে আমাকে 10,000 দিত, তোকে 50,000 দেয়। কি জাদুটাই না করেছিলি আমার আম্মুকে। প্রথম প্রথম তো আমি জানতাম তুই আমার আপন ভাই, তাই কিছু বলতাম না, সব হাসি মুখে সহ্য করে নিতাম। যখন শুনলাম তুই একটা জারজ সন্তান, তোকে আমার আম্মু ডাস্টবিন থেকে তুলে এনেছিল, আর সেই তোর কারণে আমার আব্বু আম্মু ডিভোর্স হয়ে গিয়েছে। এখন নাকি আম্মু সব সম্পত্তি তোর নামে লিখে দেবে। যেখানে আমার পাওয়া কথা 100%, সেখানে আমাকে মাত্র 20% দেবে। এটা আমি কিভাবে মেনে নিব বল? আমার আম্মু সব কিছুতেই তোর অধিকার, তাহলে আমি কে? এত কিছু জানার পর আমি চুপ থাকি কি করে বল? নীলু, কি বলছিস তুই এগুলো? আমার মাথায় কিছুই ঢুকছে না। তোর সম্পত্তি চাইতো? তুই শুধু আমাকে একবার বলে দেখতি, আমার সব কিছু তোকে দিয়ে দিতাম। তুই আমার মাকে আমার থেকে কেন কেড়ে নিলি? ওই, কে তোর মা? উনি শুধু আমার মা, আর তুই আমাকে কি দিবি? সব কিছু তো আমারই। হ্যাঁ, তোর সবই তোর। তুই প্লিজ আমার আম্মুকে আমার কাছে ফিরিয়ে দে। তুই শুধু বল আমি কিছু করিনি। প্লিজ আম্মুকে একবার বল তার ছেলে ধর্ষক নয়। তোর কি মনে হয় আমি এসব গিয়ে আম্মুকে বলবো, আর আম্মু তোকে বাসায় নিয়ে আসবে, সাথে করে সবকিছু তোকে দিয়ে দেবে? অনেক কষ্টে আম্মুর চোখে তোকে খারাপ বানিয়েছি। কিসের জন্য? তোকে আবার নিয়ে আসার জন্য। চিন্তা করিস না, তোর জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। তুই চাইলেও আর ফিরে আসতে পারবি না। আমার নামে এই অভিযোগটা কিভাবে তুলতে পারলি? একদিন সবকিছুই প্রকাশ হবে, সেদিন কি বলবি? কোনোদিন প্রকাশ হবে না, কারণ সবাই মিলেই এই প্ল্যানিংটা করেছে। যে প্রকাশ করবে সেই আগে ফেঁসে যাবে। মানে মামুনি, রাকিব, নানা ভাই সবাই মিলে প্ল্যান করেছো? আরে হ্যাঁ, শুধু বুড়োটা বাদে। মামনি না বললে তো কখনো জানতেই পারতাম না তুই একটা জারজ। সরি, জারজ নয়, চুকাই। ও, তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই। নীলুর এক একটা কথা কলিজায় গিয়ে আঘাত করছিল। ওর জারদ শব্দটা শুনে মাথা ভনভন করছিল। আমি আম্মুর সাথে কথা বলবো, তুই আম্মুর কাছে ফোন দে। নীল চোখের পানি মুছে। সেটা সম্ভব নয়, আম্মু এখন ঘুমাচ্ছে, আর আম্মুর সিমটা এখন আমার, বুঝলি? সো তুই চাইলেও আর আম্মুর সাথে যোগাযোগ করতে পারবি না। তুই কি আমাকে বোকা পেয়েছিস? আমি তোর ভাই, তোর থেকে এক কদম এগিয়ে আছি। এতক্ষণ তুই যা কিছু বলেছিস, মানে আমাদের মধ্যে ফোনে যা কিছু আলাপ হয়েছে, সবকিছু আমার ফোনের ছোট মেমোরি কার্ডে রেকর্ড হয়ে আছে। এখন ভালোভাবে তুই সবকিছু আগের মতো করে দে, এতে আমি কাউকে কিচ্ছু বলবো না। আর যদি তা না হয় তাহলে আমি এই রেকর্ড আম্মুকে শোনাবো। তখন তুই সহকারে মামনি, রাকিব সবাই রাস্তায় রাস্তায় ঘুরবি।
কারণ আম্মু তোদেরকে বাসা থেকে বের করে দিবে। নীল কথাটা শোনা মাত্র নীলুর মাথায় আগুন লেগে গেল। তুই যদি সত্যি এই রেকর্ড ডিলিট না করিস তাহলে আমি কি করব নিজেও জানিস না। ও হ্যাঁ, তুই এই বাসায় পা রাখার আগে আমি নিজেকে শেষ করে দেব, সাথে আম্মুকেও। না না, আমি কেন মরবো, আম্মুকে মেরে ফেলবো। কি বলবে কিছুই মাথায় ঢুকছে না। নীলুর মুখে যা আসছে তা বলছে। নীলুর কথা শোনা মাত্র মেজাজ খারাপ হয়ে যায়। আমার মায়ের কিছু হলে তোকে শেষ করে ফেলবো, তোর নামও আর এই পৃথিবীর বুকে থাকবে না। তুই থাকা তো দূরের কথা। একবার চিন্তা করে দেখ, আমি যদি এত বড় জঘন্য একটা কাজ করতে পারি, তোর নামে মিথ্যে অভিযোগ তুলে ধরতে পারি, এমনকি তোর গার্লফ্রেন্ডকেও তোর থেকে কেড়ে নিতে পারি, তোকে নিঃস্ব করে দিতে পারি, তাহলে কারো জীবন নিতে দুইবার ভাববো কিভাবে? অবশ্য আমার কিছু করতে হবে না, যা করার রাকিবই করবে। নীলু বোন আমার, আমি আসবো না আর কোনোদিন তোদের বাসায়। রেকর্ড ডিলিট করে দিব। তুই প্লিজ আম্মুর কোনো ক্ষতি করিস না। নীলুর হাত থেকে মামুনি ফোন কেড়ে নিয়ে বলতে শুরু করলেন, আমি কথা দিচ্ছি বাবা, তোমার মায়ের কিছু হবে না। তুমি শুধু রেকর্ডটা ডিলিট করে দাও, আর এই বাসায় তোমার আম্মুকে খুঁজতে এসো না। আর যদি আসো তাহলে আমরাও তোমাদের কথা রাখতে পারবো না। হ্যাঁ, ভালো থেকো। ফোন কেটে বালিশে মুখ গুজে কান্না করছে নীল। পাশে থেকে রিফাত মাথায় হাত বুলিয়ে কান্না করতে মানা করছে। কি বলে সান্ত্বনা দিবে ভাষা খুঁজে পাচ্ছে না। মামনি, সত্যি কি নীল বাসায় আসলে আম্মুকে মেরে ফেলবে নাকি? দূর পাগলি মেয়ে, আরে আমরা তো শুধু নীলকে ভয় দেখিয়েছি, আমাদেরও তো সাহস আছে নাকি আপুকে কিছু বলার? আমার কেন জানি খটকা লাগছে। আরে কি খটকা লাগছে শুনি? শুধু তোমার একার মা নাকি? আমারও ফুফি লাগেন। তাছাড়া আজ বাদে কাল আমার শাশুড়ি হবেন, আমরা কিভাবে ওনার ক্ষতি করব বলো? সকালে সোফাতে বসে ফোনের স্ক্রিনে থাকা ওয়ালপেপারের দিকে তাকিয়ে আছেন নূরজাহান বেগম। হ্যাঁ, ওয়ালপেপারে নীলের ছবি লাগানো। এক ধ্যানে তাকিয়ে আছে। ওনার এখনো বিশ্বাস হচ্ছে না নীল এমনটা করেছে। আবার নিজের চোখেও অবিশ্বাস করতে পারছেন না। ঢাকা 1998, ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ালেখা করতেন সামিরা আর নূরজাহান। দুইজন বেস্ট ফ্রেন্ড, একজন আরেকজনকে ছাড়া চলতেই পারতো না। নূরজাহানের দেশের বাড়ি সিলেটে আর সামিরার শেরপুর। অনাথ, ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে। দুইজন খুব ভালো বান্ধবী, এক কথায় এক প্রাণ দুইটি দেহ। পড়াশোনাও খুব ভালো ছিল দুইজন। প্রতিদিনের মতো আজকেও কলেজে যাচ্ছে দুইজন। হঠাৎ করে একটা ছেলে এসে রাস্তা আটকে সামনে দাঁড়িয়ে যায়। পেছন থেকে ফুল বের করে হাঁটু গেড়ে বসে পড়ে সামিরার সামনে। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার হবে? তুমি কি আমার হবে সামিরা? সামিরা কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে আর বারবার আর চোখে নূরের দিকে তাকাচ্ছে। প্লিজ কথা বলো। আচ্ছা, এখন উত্তর দেওয়া লাগবে না, এই ফুলটা নাও। সামিরা এইবার চোখগুলো ছোট ছোট করে নূরের দিকে তাকায়। নূর ইশারায় বলে ফুলটা নিতে। সামিরা নূরের কথা মতো ফুলটা হাতে নিয়ে পাশ কাটিয়ে চলে যায়। রাতে ঘুমানোর আগে, নূর ছেলেটা কে? আগে তো কখনো দেখিনি। তাছাড়া হুটহাট কি বললো? আমার তো সবকিছু মাথার উপর দিয়ে গেল। আরে ওর নাম জিশান, আমাদের ক্লাসমেট, নতুন ভর্তি হয়েছে। আচ্ছা সামিরা, সত্যিই কি সবকিছু তোর মাথার উপর দিয়ে গেছে, নাকি তুইও কি চোখ মেরে? আরে না, আমি ওকে পছন্দ করি না। দেখতে কেমন যেন লাগে, চুল এলোমেলো, শার্টের গুদাম খোলা, হাতে কি সব চুড়ি পরা, দেখতে পকেটে পকেটে লাগে। আমি কখন বললাম তুই পছন্দ করিস? তার মানে বুঝি বুঝি, সব বুঝি। তার উপরে চুল, শার্ট সব লক্ষ্য করা হয়েছে, তাই না? সামিরা এবার লজ্জায় লাল হয়ে গিয়েছে। নূর খুব ভালো করে বুঝতে পারছে সামিরা প্রেমে পড়েছে। কিন্তু জিসান তো এই কয়েকদিন নূরের আগে পিছে ঘুরঘুর করলো। নূর প্রথমে ভেবেছিল তাকে প্রপোজ করতে এসেছে, কিন্তু হঠাৎ করে সামিরাকে প্রপোজ করলো জিসান। তাহলে এই কয়েকদিন যে নূরকে ফলো করে বেড়াতো, সেটা কি ছিল? নূরের মাথায় কিছুই ঢোকে না। এদিকে সামিরা কিছু একটা ভাবনায় ডুবে আছে। হয়তো জিসানের কথা ভাবছে। পরের দিন হোস্টেল থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে। যেহেতু কলেজ আর হোস্টেল কাছাকাছি, 3 থেকে 4 মিনিট লাগে হেঁটে যেতে, তাই হেঁটেই যাচ্ছে। আচ্ছা নূর, আজকে ও যদি ছেলেটা এসে প্রপোজ করে তাহলে কি করব? কি আর করবি, পিছু পিছু ঘুরবি। পরে যদি মনে হয় জিশান তোকে সত্যিই ভালোবাসি, তাহলে তুই লাভ ইউ বলে দিবি। আরে আস্তে ধীরে কথা বল, পিছে পিছে আসছে, শুনে ফেলবে। তাহলে তো ভালোই, আসতে দে। সামিরা,
সামিরা, ওই শোনো সামিরা। পেছন থেকে ডেকে ডেকে সামনে আসলো। কি ভাবলে? আমি এখনো কিছু ভাবিনি। কেন ভাবনি কেন? তোমার কথা আমার মনেই ছিল না। সত্যিই তো, আপনার কথা আমার বান্ধবীর মনে ছিল। কালকে সারা রাত পড়তে পড়তেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই না সামিরা? সামিরাকে উদ্দেশ্য করে বলল, ও তাহলে কি আমি উত্তরটা হ্যাঁ ভেবে নিব? না, আমি কি সেটা বলেছি? তাহলে না ভেবে নেই। সামিরা রাগের লুক নিয়ে জিসানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে পাশ কাটিয়ে চলে গেল। নূর সেখানেই দাঁড়িয়ে রইল। জিসান সামিরার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সামিরা চিৎকার করে ডাক দিল। সামিরা পেছনে তাকাতেই আই লাভ ইউ ঘুষি পাকিয়ে আস্তে করে বলল, মেরে ফেলো, আমি তো তোমার প্রেমে সেই কবেই মরে গিয়েছি। ধ্যাত পাগল। সামিরা এটা বলে চলে গেল। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে তোমার ফ্রেন্ডকে বোঝাও। আচ্ছা, তুমি এই কয়েকদিন আমার পিছনে ঘুরলা, এখন আবার আমার ফ্রেন্ডকে প্রপোজ করছো, কিছুই তো বুঝতে পারছি না। ও আসলে সেদিন বইমেলায় তোমার সাথে সামিরাকে দেখেছিলাম। তারপর থেকে বেশ কিছুদিন সামিরাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তারপর তোমার দেখা পেলাম, তোমার পেছনে ওই জন্য ঘুরেছি যাতে সামিরার দেখা পাই। আর অবশেষে তো কালকে দেখা পেয়ে গেলাম। প্লিজ আপু, তোমার ফ্রেন্ডকে বলো তাড়াতাড়ি হ্যাঁ বলে দিতে। আমার আবার অপেক্ষায় অ্যালার্জি আছে। ঠিক আছে, আমি দেখছি। ট্রিট লাগবে কিন্তু। চলো এখনই ট্রিট দেই। এত তাড়াহুড়ো করার দরকার নেই, অ্যালার্জির মেডিসিন খেয়ে নাও। কারণ আমি যতদূর জানি স্বামীরাও তোমায় পছন্দ করে, তবুও তোমাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে সুইটহার্ট, আমি অপেক্ষা করব। তোমার ফ্রেন্ডকে বলো উত্তরটা কিন্তু হ্যাঁ হওয়াই চাই। গাল টেনে। এই ফাজিল ছেলে, গালে হাত দিলি কেন? রাগ করো কেন শালিকা? নূর এবার না চাইতেও হেসে দিল। আচ্ছা, আমি এখন যাই, আমার জন্য স্বামীরা অপেক্ষা করছে। কি রে দোস্ত, আজকে টিউশন করে গেলি না? সামিরা রুমে বসে আছে। তখনই নূরজাহান বলে উঠল, না রে, রাফির আম্মা ফোন করে বললেন ওনারা কোথাও ঘুরতে যাচ্ছেন, 10-15 দিন পরে বাসায় ফিরবেন। এত খুশির খবর, এই কয়েকদিন জমিয়ে আড্ডা দেব, তা না তুই মুখ বাঁকা করে বসে আছিস। তোর মাথার আড্ডা দিব, তোর মাথা আড্ডা দিব। মাস হয়ে গিয়েছে ওনারা বেতন না দিয়ে চলে গিয়েছেন। এদিকে আমার হাতের টাকাও শেষের দিকে, তার উপরে রুম ভাড়া, খাওয়ার বিল সব একসাথে এসেছে। নূর কিছুক্ষণ সামিরার দিকে ভ্রু কুচকে তাকিয়ে হঠাৎ কি যেন খুঁজতে লাগলো। তুই আবার কি খুঁজছিস? আমার লম্বা কলমটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তুই দেখেছিস? আরে হ্যাঁ, ওটা তো বালিশের নিচে। নূর কলমটা বের করে সামিরার পায়ে আঘাত করলো আস্তে করে। আও, এই মারছিস কেন? নূর কি করছিস? আও। তো কি করব বল, তোকে গত 3 বছর থেকে বলে আসি, মনে আছে? আমার সবকিছুই তোর। আমার ব্যাগে সবসময় টাকা থাকে, তোর যখন যত টাকা লাগে নিয়ে নিবি। তাও যদি না পারিস একবার বলিস আমাকে। কিন্তু তুই তো নবাবের বেটি, তুই নিবি কেন? আর যদি কোনোদিনও এই বিষয় নিয়ে টেনশন করিস তাহলে মেরে ফেলবো। নূর রেগে আগুন হয়ে আছে। সরি। তোর কি মনে হয় রুম ভাড়া এইসব খাওয়ার টাকা এখনো বাকি আছে? আরে কালকে রাতেই আমি সব ক্লিয়ার করে দিয়েছি। নূরজাহান আর সামিরার পরিচয় যখন ক্লাস 10 থেকে কিভাবে যেন দুইজনের মিল হয়ে যায়, অতঃপর একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। প্রথমে নূর জানতো না যে সামিরা অনাথ, ওর মা বাবা কেউ নেই। যখন জানতে পারলো তখন থেকে কেমন যেন একটা মায়া কাজ করতে লাগলো সামিরার ওপর। দুইজন এইচএসসি দেওয়ার পর সামিরার এত টাকা পয়সায় না থাকায় ভালো কলেজে ভর্তি হতে পারেনি। এদিকে নূরের বাবার টাকার পাহাড়, তবু রেজাল্ট ভালো থাকার পরেও সামিরার সাথে একই কলেজে ভর্তি হলো। নূর তার খালার বাসায় থেকে পড়াশোনা করত। যখন বুঝতে পারলো সামিরার চলতে কষ্ট হয় টাকা পয়সার জন্য, নূর তাকে ডাইরেক্ট টাকা দিয়ে ছোট করতে চায়নি। তাই কিছুদিন যেতে না যেতেই সামিরার নূরের সাথে রুম শেয়ার করে নিল। এতে করে সামিরার টাকার দরকার পড়লে নূর দিয়ে দিত আর বলতো পরে আমাকে ফিরিয়ে দিস। যদিও পরে টাকাগুলো সামিরা দিতে চাইলেও নূর তখন আর নিত না। এক কথায় বলতে গেলে ওরা যেন বান্ধবী নয়, আপন বোন। এতক্ষণ নূরজাহান বেগম ছেলের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন সে অতীতে চলে গিয়েছিলেন বুঝতেই পারেনি। হুশ ফিরলো নীলুটাকে। আমু, তুমি এখনো ওই বদমাশ কুলাঙ্গার ছেলেটার কথা ভাবছো?
তোকে কে বললো আমি নীলের কথা ভাবছি? তুই কি আমার মনে থাকিস নাকি? মনে থাকবো কেন? তোমার হাতে ওটা কি? নীলের ছবি মোবাইলে দেখে তো হারিয়ে গিয়েছিলে। আমি এতক্ষণ যাব তোমাকে ডেকে যাচ্ছি, তুমি শুনছই না। ফুপি, তুমি এত কিছুর পরেও কিভাবে ওর ছবিগুলো মোবাইলে রাখতে পারো? নীলু, ছবি ডিলিট করে দে। নীলু ফোনটা নিয়ে সব পিক ডিলিট করে আবার মোবাইল নূরজাহান বেগমের হাতে ধরিয়ে দিল। যেখানে বাসার কারো সাহস নেই নূরজাহান বেগমের সামনে দাঁড়িয়ে কথা বলার, সেখানে আজকে সবাই মুখে মুখে কথা বলছে, শুধু চুপ করে আছেন নীলের অপকর্মের জন্য। বিকেলে ছাদে হাফ গেঞ্জি পরে বসে আছে নীল, আকাশ পানে তাকিয়ে আছে, হয়তো দিনের বেলায় চাঁদ দেখতে পাচ্ছে। পেছন থেকে রিফাতের মা ছাদে পড়ে থাকা কাপড়গুলো নিতে এসে দেখতে পেলেন নীল বসে আছে। হঠাৎ খেয়াল করলেন নীলের পেটে কালো দাগ, একটু কাছে গিয়ে দেখতেই চমকে উঠলেন। এ কি বাবা, তোমার পিঠে এগুলো কি? কে মেরেছে তোমায়? মানে ওটা কিছু নয়, আন্টিকে মারবে আমায়। নীল ভ্যাবাচেকাকে কি বলবে বুঝতে পারছিল না, সত্য কথাটাও বলা যাবে না। পুলিশ মেরেছে তোমায়? তুমি কি জেল থেকে এসেছো? পুলিশ ছাড়া এরকম মার কেউ মারতে পারবে না। তুমি কি করেছিলে যে পুলিশ তোমায় মারলো? আন্টি আপনি ভুল বুঝতেছেন, পুলিশ আমায় কেন মারবে? অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই পিঠে কালো দাগ জমেছে। ঠিক আছে। আন্টি আর কিছু না বলে চুপচাপ চলে গেলেন। রিফাতের মা দৌড়ে রিফাতের রুমে গেলেন। এই তুই কাকে নিয়ে এসেছিস? সত্যি করে বল, কে এই নীল? ওর পরিচয় কি? কাকে নিয়ে আসবো? তোমাকে বলেছিলাম না ও আমার ফ্রেন্ড, সিলেট থেকে ঘুরতে এসেছে। আমাকে কি মনে করিস? হ্যাঁ, আমি কিছু বুঝছি না। ঘুরতেই যদি আসবে তাহলে কই? আসার পর থেকে তো একবারও বাসা থেকে বের হলো না। আমি জানি ছেলেটা একটা গুন্ডা, আমি দেখেছি ওর পিছনে পিঠে কালো আঘাত, পুলিশ মেরেছে ওকে। আমার মনে হয় জেল থেকে পালিয়ে এসেছে। আমরা কোনো ঝামেলায় পড়তে চাই না, তুই এখনই ওকে বাসা থেকে বের করে দে, না হলে আমি পুলিশ ডেকে ধরিয়ে দেব। আম্মু, তুমি নীলকে ভুল বুঝতেছো। আসলে হয়েছে সবকিছু বললো তার মাকে, তাই বিপদে পড়ে এখানে এসেছে। কিছুদিন পর আবার চলে যাবে। তুই সত্যি বলছিস তো? বিশ্বাস না হলে তুমি নিজে নীলকে বাসা থেকে বের করে দাও। ও আচ্ছা, তুই নীলকে নিয়ে আয়, আমরা ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কি? নিচে কেন? আম্মু তোকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। আরে না, লাগবে না, অমনি ঠিক হয়ে যাবে। থাপ্পড় দেবো নাকি আসবি? তুই আমাকে বলিসনি কেন? আজকে 3-4 দিন পার হয়ে গেল, আম্মু না দেখলে তো তুই কাউকে কিছুই বলতি না। আরে মামা তেমন কিছু নয়। আচ্ছা ঠিক আছে চলো। তুই এমন কেন? আচ্ছা বাদ দেও সব, আমার জন্য একটা কাজ দেখ প্লিজ। বুঝলাম না, তুই কাজ করবি কেন? তোর কাজের কি দরকার? রিফাত, আরে আমার কাজ লাগবে, তাছাড়া আমি আমার পড়াশোনা তোদের এখানেই করব, টাকা পয়সারও তো দরকার আছে। কি কাজ জানিস তুই বল, আমি দেখবো কি করা যায়। যে কোনো কাজটা আমি পারবো। বলা যতটা সহজ, করা ঠিক ততটা কঠিন। তাছাড়া কাজ না জানলে তোকে কেউ কাজ দেবে না। এই আমি গাড়ি চালাতে জানি, ড্রাইভিং। লাইসেন্স আছে? না। তাহলে তোকে কে গাড়ি দেবে? আচ্ছা তবুও তুই দেখ কিছু একটা করা যায় কিনা। আচ্ছা টিউশনই করাতে পারবো। আচ্ছা দেখা যাবে, চল ফ্রেশ হয়ে বাইরে আয়, আম্মু অপেক্ষা করছেন। 2 দিন পর। এই নীল এদিকে আয়। রিফাত রুমে বসে ফোন ঘাটছে আর নীল তখন ব্যালকনিতে ছিল। কি হয়েছে? মামা, তোর চাকরি হয়ে গিয়েছে। কি বলছিস, সত্যি? আমাদের এলাকায় এক হুজুরের বাড়িতে ওনার মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাবে, আবার নিয়ে আসবে, আর সন্ধ্যার পরে তুই চাইলে ওনার ছোট মেয়েকে টিউশন পড়াতে পারিস। মামা আই লাভ ইউ। থ্যাংক ইউ মামা। রিফাতকে জড়িয়ে ধরলো। হয়েছে, আর মায়া দেখাতে হবে না, উনি তোকে দেখতে চাইছেন। এখনো চাকরি হয়নি, সো বিকেলে ওনার বাসায় যাব। আরে মামা তুই থাকতে এত টেনশন করা লাগবে না, আমি জানি চাকরি হয়ে যাবে। বিকেলে বসে আছে হুজুরের বাসায়। আসরের নামাজ পড়ে হুজুর আমাদের সাথে দেখা করলেন। আসসালামু আলাইকুম। দুইজন একসাথে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামা? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো। রিফাত, এই কি সেই ছেলে? জি। তুমি গাড়ি চালাতে জানো? 3 বছর গাড়ি চালিয়েছি। লাইসেন্স আছে তো? না মানে ওটা নেই। তুমি ড্রাইভিং কে শিখিয়েছিল আর লাইসেন্স নেই, জানার পরে কি তোমায় গাড়ি দিয়েছিল? কেউ শিখাইনি, আমি একা একা শিখেছি। আর গাড়ির কথা বলছেন, ওটা আমার গাড়ি, আম্মু আমাকে গিফট দিয়েছিলেন। তোমার নিজেরই যখন গাড়ি আছে তাহলে আমার গাড়ি চালাতে চাইছো? বুঝলাম না কিছু। ওই মানে মামা,
ওর বাসা সিলেটে, এখানে পড়াশোনা করতে এসেছে। তাছাড়া আন্টি নীলের উপর রেখে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন। খুব বেশি টাকা অপচয় করে তো, তাই এখন পড়াশোনার জন্য নিজেই টাকা ইনকাম করতে হবে। আপনি প্লিজ ওকে এই চাকরিটা দিয়ে দিন। আচ্ছা বুঝলাম, তার টিউশনিও করবে? হ্যাঁ। এই নাও গাড়ির চাবি। কাল থেকে তোমার কাজ সকাল 9টার আগে আমার বাসায় পৌঁছে আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসবা, আবার বিকালে 4টায় নিয়ে আসবা। এর ভিতরে অন্য কাজ করতে পারো, তুমি কলেজেও যেতে পারবে। মাঝে মতো আমি কোথাও বের হলে আমাকে নিয়ে যাবে। আর 7টার পরে আমার ছোট মেয়েকে পড়াতে আসবা, 1 ঘন্টা পড়াবা। ঠিক আছে, আমি কালকে সময় মতো চলে আসবো। আর শোনো, তোমার বেতন গাড়ি যে চালাবা তার জন্য 8,000 টাকা, কারণ আমার আগের ড্রাইভারকেও একই বেতন দিতাম। আর টিউশনের বেতন তোমার পড়াশোনার উপরে নির্ভর করে দিবে। সেদিনের মতো চলে আসলাম। পরের দিন সকালে সঠিক টাইম মতো পৌঁছে গেলাম ওদের বাসায়। 30 মিনিট আগে এসেছি, এসে বসে আছি। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলো, সাথে পিচ্ছি আর একটা বোরকা পরা, হাতে পায়ে মোজা পরা, চোখগুলো দেখা যাচ্ছে না। এসে গাড়িতে বসে পড়লো। মনে হয় এটাই। আর কেউ আছে কিনা জিজ্ঞেস করলাম। জি না, আর কেউ নেই, আপনি চলুন। জি। বিসমিল্লাহ বলে চাবি ঢুকিয়ে সেলফ নিতে গিয়ে গাড়ি একটা ঝাঁকুনি দিল। গাড়ি নিউট্রাল না করেই সেলফ নিতে গিয়েছিলাম। এই যে ভাইয়া, আপনি আদৌ কি পারেন গাড়ি চালাতে? হ্যাঁ, পিচ্ছি মেয়েটা। আরে পারি তো। আমার মনে হচ্ছে না। অতঃপর চলতে লাগলো গাড়ি। রাস্তায় কোনো কথা নেই। 5 মিনিট পর, আচ্ছা আপু, আমরা কোন দিকে যাব? কোন দিকে যাবেন মানে? আপনি মাদ্রাসায় যাবেন? বড়টা তো কোনো কথাই বলছে না। আমিও সেটা বলছি। মাদ্রাসা কোন দিকে আমি তো জানি না, একদিন দেখিয়ে দিলেই হবে। আমিও তো জানি না, পিচ্ছি রেগে কথাটা বললো। ঠিক আছে বড় আপু, আপনি কোনো কথা বলছে না, আপনি হয়তো জানেন, বলুন না প্লিজ। আজকে দেখিয়ে দিলেই হবে। আপনি সোজা যেতে থাকুন, পয়েন্টে গিয়ে ডান দিকে ঢুকবেন। এখন কোন দিকে যাব? আবার ডান দিকে যান, সামনে মাদ্রাসা। বিকেলে ওদেরকে বাসায় পৌঁছে দিয়ে আমি রিফাতের বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে রিফাতের সাথে আড্ডা দিয়ে 7টার আগে আবার ওদের বাসায় চলে গেলাম পিচ্ছি মেয়েটাকে পড়াতে। ও সরি, ওর নাম সুমাইয়া তাবাসসুম তুবা। আচ্ছা স্যার, আপনার নাম কি? তুবাকে পড়াচ্ছিলাম, হঠাৎ করে প্রশ্নটা করে বসলো। জি, আমার নাম নীল। শুধুই নীল, লাল নয়? মানে? মানে আপনার নাম শুধুই কি নীল? নীল আগে পিছিয়ে কিছু নেই? অব্র মাহমুদ নীল। খুব সুন্দর তো নামটা আপনার। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে আছেন? তুমি এত প্রশ্ন না করে পড়ায় মন দাও, ভালো হবে। আপনি এমন কেন চুপচাপ গাল ফুলে বসে থাকেন সব সময়? আরে কি বলছো এসব? আমি মোটেও এরকম নই। আচ্ছা তুমি তো ক্লাস 5-এ পড়ো, তোমার আপু কোন ক্লাসে পড়েন? আরে হ্যালো, আমার আপু পড়ে না, পড়ে টিচার। ও দেখলো তো বোঝা যায় না। ঠিক আছে তুমি পড়ো। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। এর মধ্যে নীল তুবার সাথে ফ্রি হয়ে যায়, ভাই বোনের মতো কথা বলে। সকালে যাওয়ার সময় তুবা নীলের পাশে বসে আড্ডা দিতে দিতে যায়। কত ধরনের কথা হয় ওদের মধ্যে। পেছন থেকে তনু মেয়েটা দর্শকদের মতো সবকিছু দেখে যায়। আজকেও সে একই অবস্থা। আচ্ছা নীল ভাইয়া, তুমি সত্যি একটা পচা লোক। কেন কেন? আমি আবার কি করলাম? কি করনি সেটা বলো। যতবার তোমাকে তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করলাম ঠিক ততবারই এড়িয়ে যাও, কেন বলো তো? ফ্যামিলির কথা শুনতেই মন খারাপ হয়ে যায় নীলের। কি বলবে নীল, আমার ফ্যামিলি আছে, কিন্তু ওর ফ্যামিলির কেউ তো এখন আর তার সাথে নেই। রাস্তার ছেলেকে আবার রাস্তায় ফেলে দিয়েছেন। কি বলবে তুবাকে কিছুই বুঝতে পারে না, তাই তো চুপ করে আছে। কি হলো ভাইয়া, কিছু বলছো না? চুপটি মেরে বসে আছো যে? এদিকে তনু আগ্রহ নিয়ে বসে আছে নীলের পরিচয় জানার জন্য। কেউ নেই, ছোট করে বলল। কি কেউ নেই? মা বাবা কেউ নেই। নীল মন খারাপ করে। বুঝলাম না, কি বলছো এসব? ক্লিয়ার করে বলো। আব্বু তো বললো তোমার মা আছেন, ফ্যামিলি আছেন। শুরু থেকে আমার কেউ নেই। খানিকের জন্য একটা ফ্যামিলি পেয়েছিলাম, সেটাও আর নেই। আমি শূন্য থেকে শূন্য রয়ে গেলাম। ও সরি, কিন্তু এখন তোমার সেই ফ্যামিলি কোথায়? তুবা চুপ কর। আমি কি শুরু থেকে জানতে পারি কি হয়েছিল আপনার সাথে? শূন্য রয়ে গেলেন মানে? এগুলো একটু ক্লিয়ার করে বলেন। তনুর কথায় নীল কিছুটা অবাক হয়।
আজকে 18 দিন হলো চাকরি করছে, কোনোদিন তো কথা বলা দূরে থাক, চোখ তুলে যে মেয়ে তাকায়নি সে আজ কেন নীলের বিষয়ে জানতে এত আগ্রহ। এদিকে তুবাও কিছুটা অবাক হয়, তার বোন আজ অবধি কোনো পরপুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি। আজকে কি হলো? নিজে থেকেই কথা বলছে, চুপচাপ বসে আছে নীল। আচ্ছা ভাইয়া, আমাকে আপনার ছোট বোন মনে করে সবকিছু বলো, আমি তো বাইরে কেউ নই। সবকিছু শোনার পর তুবা মন খারাপ করে বসে আছে। আচ্ছা, একটা বোন কিভাবে পারলো সামান্য সম্পত্তির জন্য তার ভাইয়ের উপর এত বড় অভিযোগ দিতে? আপনাকে বললাম না এখানে সবকিছুর মূল আমার মামুনি আর রাকিব। আপনি একটা কাজ করুন, রেকর্ড আপনার আম্মুকে শোনান, সবকিছু শোনার পর আপনার আম্মু সঠিক বিচার করবেন, আপনিও বাসায় যেতে পারবেন। জন্মের পর আমি আমার মাকে তো হারিয়ে ফেলেছি, আবার নতুন করে হারাতে চাই না। হতে পারে আমি রেকর্ড শোনালাম, আম্মু রেগে ওদের বাসা থেকে বের করে দিলেন, পরে যদি ওরা আম্মুর কোনো ক্ষতি করে ফেলে তাহলে কি হবে? গাড়ি পার্কিং করে তুবা নামো, আমরা এসে পড়েছি। জিসান আর সামিরার রিলেশন শুরু হয়ে গিয়েছিল। আজকে নূর একাই কলেজে এসেছে। জিসান সে কখন থেকে গেটের সামনে দাঁড়িয়ে সামিরার জন্য অপেক্ষা করছে। কিছু সময় পর দেখতে পেল নূর আসছে। আজকে একা এসেছে কলেজে। কাছে আসতেই, নূর, সামিরা কোথায়? ও আসেনি। কিন্তু কেন আসেনি? কারণ ওর জ্বর উঠেছে, তাই আসতে পারেনি। কখন কিভাবে উঠলো? কালকে বিকেলে উঠেছে, এখন কিছুটা ভালো আছে। ও আসতে চেয়েছিল, আমি আসতে দিইনি। কালকে বিকেলে জ্বর উঠেছে আর তুমি আমাকে এখন বলছো? তোমাকে তো মায়ের দিতে ইচ্ছে করছে। আরে কি বাজে কথা বলছো? তোমাকে কোথায় খুঁজবো? আমাকে বলনি কেন? আর তুমি জেনে কি করতে শুনি? এই শালিকা, দূর হ, আমি গেলাম আমার কলিজাকে দেখতে। জিসান হেরে যেতে লাগলো হোটেলের দিকে। যেহেতু মহিলা হোস্টেল, তাই ওয়াচম্যান তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। জিসান সেখানে গ্যাঞ্জাম না করে বাজারে চলে গেল। একটা বোরখা কিনে নিল আর সাথে কিছু মেডিসিন আর খাওয়ার জন্য ফুড। বোরখা পরে খুব সহজেই ওয়াচম্যানকে বোকা বানিয়ে সামিরার রুমে চলে গেল। টোকা দিতেই সামিরা দরজা খুলে দিল। এই চাচিকে আপনি কাকে চাই? আমাকে কি তোমার চাচির মতো লাগে? জিসান মুখ থেকে কালো স্কার্ট খুলে দিল। জিসান ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আপনি এখানে কেন এসেছেন? কেউ দেখলে কি হবে? ও আল্লাহ, আমায় বাঁচাও প্লিজ, কেউ দেখার আগে চলে যান, না হলে আমি মুখ দেখাতে পারবো না। সামিরা খুব ভয় পেয়ে গিয়েছে, যার ফলে ওর কপালে মাথায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তোমার জ্বর কমেছে? মেডিসিন খেয়েছিলে? প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন, আপনি চলে যান। বুঝলাম না, তুমি ঘামছো কেন? দেখি তোমার জ্বর কেমন। কপালে হাত দিয়ে। ও গড, এখনো তো কমেনি। এদিকে আসো, এখানে বসো আর চুপচাপ ফুডগুলো খেয়ে মেডিসিন খেয়ে নাও। জিসান সামিরাকে নিয়ে খাটে বসিয়ে দিল। এ নাও, হা করো। নিজেই খাইয়ে দিতে লাগলো। আপনি কাজটা ঠিক করছেন না, প্লিজ আপনি চলে যান। নূর জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। সামিরা অনুরোধ করে বলছে, কিন্তু কে শুনে কার কথা? নূর তোমায় কিচ্ছুটি বলবে না, কারণ নূর আমাকে এখানে পাঠিয়েছে। সো বেশি বকবক না করে চুপচাপ খাও। খাওয়া শেষ হলেই আমি চলে যাব। সামিরা তাড়াতাড়ি খেয়ে নিল। এই তো খাওয়া শেষ, এখন আপনি চলে যান। এত তাড়া কিসের শুনি? আর তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? কারণ আপনি আমার থেকে বড় হবেন। আবারও কয় আপনি? প্লিজ চলে যান। ঠোঁট কামড়াচ্ছে। সামিরার টেনশন করলে ঠোঁট কামড়ায়। জিসানের চোখে চোরা সামিরার ঠোঁটের দিকে চলে যায়। হা করে তাকিয়ে আছে জিসান। কি হলো, আপনি এমন করছেন কেন? আমি চলে যাব, তুমি আমায় একটা কিস দাও, আমি চলে যাচ্ছি। সামিরা এবার অসহায়ের মতো জিসানের দিকে তাকিয়ে রইল। আপনি এমন কেন করছেন? ঠিক আছে, যেতে হবে না। না, আমি চলে যেতে চাই। তাহলে যাও, মানা করেছে কে? তুমি কিস করলেই আমি চলে যাব। আমি পারবো না। ঠিক আছে, আমিও যাব না। প্লিজ চলে যাও। প্লিজ তুমি দিয়ে দাও। একটা দেব, কিন্তু অন্য কোনো মতলব থাকলে আমি চিৎকার করব, বলে দিলাম। ওকে দাও। জিসান চোখ বন্ধ করে ঠোঁট সামনে এগিয়ে দিল। সামিরা কিছুক্ষণ চুপ থেকে বিদ্যুৎ গতিতে কপালে একটা চুমু খেল। হায় হায়, এখন চলে যাও। এই 80 দশকের বুড়ি, আমি কি ছোট বাচ্চা নাকি যে কপালে চুমু খেলে? আমি আর পারবো না, তুমি চলে যাও। এদিকে আসো, আমি শিখিয়ে দিচ্ছি। না, আমার শেখার দরকার নেই। আছে আছে, দরকার আছে, আসো।
সামিরা বেচারি অনেকক্ষণ থেকে কান্না আটকে রাখলেও আর পারল না, বাচ্চা মেয়েদের মতো কান্না করে দিল। সামিরা প্লিজ কলিজা, কান্না করো না, আমি কিচ্ছু করব না। এই দেখো আমি চলে যাচ্ছি, প্লিজ তুমি কান্না বন্ধ করো। কিছুতেই জিসান সামিরার কান্না বন্ধ করতে পারছে না। বিছানায় বসে বাচ্চা মেয়েদের মতো সমানভাবে কান্না করেই যাচ্ছে। জিসান এবার আর কোনো উপায় না পেয়ে সামিরার গোলাপি ঠোঁটগুলো নিচের ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। এতে করে অটোমেটিক সামিরার কান্না বন্ধ হয়ে গেল। 2 মিনিটের মাথায় জিসান সামিরাকে ছেড়ে দেয়। সামিরা ছাড়া পেয়ে আবার কান্না করে দিল। তুমি কান্না বন্ধ করবে নাকি আরেকবার করব? সাথে সাথে সামিরা চুপ হয়ে গেল। তাহলে আমি এখন যাই, কেমন? জিসান উঠতে যাবে, সামিরা হাত চেপে ধরল। থাকো না আরো কিছুক্ষণ। ওরে আমার সাহসী, একটু আগে তো মরা কান্না করছিলে, আর এখন বলছো থাকো না, কেউ দেখলে কি হবে? সামিরা হাতটা ছেড়ে দিল। ঠিক আছে চলে যাও। না, তুমি যখন এত করে বলছো তাহলে একটু পরেই যাই। এখন বলছি চলে যেতে, সো চলে যাও। জিসান এবার সামিরাকে টান দিয়ে বাহুতে নিয়ে নিল। আচ্ছা কলিজা, তুমি এমন কেন বলো তো? সামিরা চোখ বড় করে জিসানের হার্টবিট শুনতে লাগলো। এদিকে জিসান একা একা বকবক করেই যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। নীলু, আমার টাকা লাগবে, তুমি ফকির কাছ থেকে আমাকে 50,000 টাকা এনে দাও। আরে এত টাকা দিয়ে তুমি কি করবা? জানু, বন্ধুদের সাথে কক্সবাজার যাব, টাকা লাগবে না। তাহলে তুমি চেয়ে নাও আমার কাছে, আমাকে কেন বলছো? জানু কি বলছো এসব? আমি পারলে তোমাকে বলতাম নাকি? আমি নিজেই ফকির কাছ থেকে নিয়ে নিতাম। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আম্মু, আমার কিছু টাকা লাগবে। ডয়ারে আছে, নিয়ে নে। ডয়ারে মাত্র 5,000 টাকা, এই টাকায় আমার হবে না। কত লাগবে শুনি? 50,000 লাগবে। এত অল্প টাকা দিয়ে কি করবি? চেকবুক নিয়ে আয়, 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি। বুঝলাম না, তুমি এমন করছো কেন? যা আছে সব তো আমারই, তাহলে 50,000 টাকা দিতে তুমি এমন করছো কেন? আমি তোকে আর 1 টাকাও দেব না। 5,000 নিলে নে, না হলে রেখে যা। আমাকে 50,000 দিতে তুমি প্যাচাল করছো? আর ওই টুকাই ছেলেটাকে চাইলে তো 5 লাখ দিয়ে দিতা। সেই দিনও তোমার কাছে 3 লক্ষ চাইলো, আর তুমি ওকে চেকবুকে সই করে দিয়ে বললা যত ইচ্ছা এমন বসিয়ে নিতে। আর আমি তোমার নিজের মেয়ে, আমাকে মাত্র 50,000 টাকা দিতে কৈফিয়ত চাইছো? কি হয়েছে নীলা, চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখো না ভাই, আমি কিছু টাকা চেয়েছি, আম্মু দিতে চাইছেন না। আর ওই বদমাইশটা যখন চাইতো কিছু না বলেই চুপচাপ দিয়ে দেওয়া হতো। অনেক হয়েছে, আর না, যা বলার বলেছিস। দ্বিতীয়বার নীলকে একটা গালি দিবি তাহলে আমি ভুলে যাব তুই আমার মেয়ে। খারাপ কি বলেছে? ভালো করেছে। তোর জারসটার জন্য এত দয়া লাগছে কেন? স্টপ, আর একটাও কথা বলবে না। তোমরা সবাই মিলে নীলকে গালিগালাজ করছো, কি করেছেটা কি? কেন আপু, তোমার মনে নেই কি করেছে? বেদব ছেলেটা আমাদের নীলুর ইজ্জত হাত দিতে চাচ্ছিল, আর তুমি তারও হয়ে কথা বলছো? কিসের কি বলছো? আমার নীল আমাকে কখনো মিথ্যে কথা বলেনি, কোনোদিনও না। আমি ভুল করেছি সেদিন নীলের কথা অবিশ্বাস করে। আমার নীল এত বড় খারাপ কাজ করতেই পারে না। আমার কেন জানি মনে হচ্ছে সবকিছু সাজানো নাটক ছিল। আপু, কোনো কিছুই নাটক ছিল না। আমি নিজের চোখে দেখেছি। আমাকে দেখে নীল পালিয়ে গিয়েছিল, পরে ঘুম থেকে উঠে এমন হাবভাব করলো যেন কিছুই জানে না। আমি এতটাও বোকা নই। আমি খেয়াল করেছি নীল বাসা থেকে যাওয়ার পর সবাই এমন ভাবে চলাফেরা করেছো যেন কিছুই হয়নি। যদি সত্যি নীল নীলার সাথে অসভ্যতামি করত, তাহলে নীল চলে যাওয়ার পরে থেকে এতটা খুশি থাকতে পারতো না। কারণ তার সাথে যেটা হয়েছিল সেটা ডিপ্রেশনে চলে যেত, না হলে কয়েকদিন মন মরা হয়ে বসে থাকতো। একটা মেয়ের সাথে যখন এরকম একটা অঘটন ঘটে, তখন একটা মেয়ের কোন পরিস্থিতিতে দিন কাটায় সেটা আমি খুব ভালো করেই জানি। আর এদিকে আমার মেয়ে নীল চলে যাওয়ার পর দিন শপিং করতে গিয়ে সিনেমা দেখে, শপিং করে রাতে বাসা ফিরছে। এতে করে বোঝা যায় সবকিছু নাটক ছিল, সবকিছু সাজানো নাটক ছিল, শুধুমাত্র নীলকে বাসা থেকে বের করে দেওয়ার একটা ফাঁদ। আর এই নাটকে অভিনয়টা খুব ভালো করেই করেছিলে তোমরা, বিশেষ করে আমার ভাবি। তুমি তো ফাটিয়ে দিয়েছো, তোমার অভিনয়ের কোনো জবাব নেই। নীলার মা, তুই কি বলতে চাস? তাহলে নীলা আর বোমা নাটক করেছে?
কিন্তু কেন? ওরা কেন এমনটা করবে শুনি? নীলার তো কলিজার ভাই ছিল। তাছাড়া বোমাও কোনোদিন নীলাকে অন্য চোখে দেখেনি, নিজের ছেলের থেকেও বেশি আদর করতো। ওই নীল হারামজাদা একটা 2 পয়সার ছেলের জন্য শুধু শুধু ভুল বুঝেছিস বোমাকে। বাবা প্লিজ, আমি শেষবারের মতো বলছি, নীলকে নিয়ে আর একটাও বাজে কথা শুনতে চাই না। জানো, তোমাদের মতো একটা খারাপ দিক আছে, আর সেইটা হলো কেউ যদি তোমাদের উপকার করে তোমরা খুব দ্রুত সেটা ভুলে যাও। কি বলতে চাইছিস তুই? কে আমার কোনো উপকার করলো আর আমি কার উপকারের কথা ভুলে গেলাম? বাবা 2000 সালের কথা মনে আছে? সেদিনের কথা যখন আইসিইউতে মৃত্যুর পথে যাত্রী ছিলাম। আমি ঢাকা থেকে বেড়াতে এসেছিলাম, এসেই আমি অসুস্থ হয়ে পড়ি। ডক্টর বলেছিল আমার 2টা কিডনি খারাপ হয়ে গিয়েছে। 1 সপ্তাহের ভিতরে যে করেই হোক একটা কিডনি হলেও আমাকে দিতে হবে, না হলে আমাকে বাঁচানো সম্ভব নয়। সেদিন তুমি পাগল হয়ে গিয়েছিলে, এদিকে সেদিকে ছুটে বেরিয়েছিলে, কিন্তু কোথাও একটা কিডনি পাওয়া যায়নি। অবশেষে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলে একটা কিডনি দিতে পারলে তুমি 1 কোটি টাকা দেবে। তবুও কোথাও কিডনি পাওয়া যায়নি। সবাই যখন আমার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল, ঠিক 6 দিনের মাথায় কেউ একজন এসে একটা কিডনি দিয়ে আবার চলেও গেল, অথচ কেউ জানতে পারলো না কে দিয়েছে, আর কেউ জানার চেষ্টাও করনি। ব্যাস, আপনার মেয়ে বেঁচে গিয়েছিল, এটাই হলো। তোর কিডনির সাথে এসবের সম্পর্ক কি? কি সম্পর্ক সেটা তুমি জানো না, আর কোনোদিনও জানবেও না যদি আজকে না বলি তবে। সেদিন স্বামীরা আমাকে কিডনি দিয়েছিল, এমনকি যখন ও মারা যাচ্ছিল, মারা যাওয়ার কিছুক্ষণ আগে ওর যে একটা কিডনি ছিল সেটাও আমার জন্য রেখে গিয়েছিল। যে মানুষটা আমাকে মরে যাওয়ার থেকে বাঁচিয়ে নতুন জীবন দান করলো, আমি তার জন্য সামান্য কিছু করতে পারবো না? তোমরা তো জানোই না নীল কার ছেলে। নীল সেই মায়ের সন্তান যে মা তোমার মেয়ে আবার নতুন করে বাঁচিয়ে রেখেছিল, আমাকে নতুন জীবন দান দিয়েছিল। নীল সেই মায়ের সন্তান, আর তোমরা কি না তাকে এত কষ্ট দিচ্ছ? বাবা তোমরা বারবার বলো না ওই কি যেন দারুজ না কি যেন, তোমরা সত্যিটা না জেনে কিভাবে পারো অন্য কাউকে এইভাবে মিথ্যে অপবাদ দিতে? নীল কোনো জারোর সন্তান নয়, ওর বাবা আছে। ওর বাবা যে কেউ নয়, বাংলাদেশের সবচেয়ে বড় কোটিপতিদের একজন। মেঘনা গ্রুপের চেয়ারম্যান রায়হান মাহমুদের একমাত্র ছেলে জিশান মাহমুদ নীলের বাবা। ওর বাবা যদি জানতে পারে না নীল এখনো বেঁচে আছে, তাহলে 24 ঘন্টার মধ্যে ওকে খুঁজে বের করে তাকে সাথে নিয়ে যাবে, যেটা আমি চাই না। কি বলছিস এসব? নীল ও রাকিব মামুনি কেউই কোনো কথা বলছেন না, সবাই দাঁড়িয়ে চুপচাপ শুনছে। আমি শুরুতেই ভুল বলেছি সত্যটা গোপন রেখে, এই জন্যই বলিনি নীল শুনতে কষ্ট পাবে। 2000 সালের শুরুতে সরকারিভাবে স্কুল কলেজ সবই বন্ধ। নূরজাহান বাসায় আসবে, সকাল থেকেই ব্যাগ গুছিয়ে রেখেছে, আর একটু পরেই বেরিয়ে যাবে। আচ্ছা নূর, আমাকে তোর সাথে নিয়ে চল না, আমি এখানে একা একা কি করব শুনি? কি করবি সেটা তুই জানিস না? প্রেম করবি চুটিয়ে, প্রেম করবি জিশানের সাথে। আরে কি বলছিস এসব? প্লিজ আমাকে নিয়ে চল তোর সাথে। দেখ